দশম শ্রেণীতে আজকে আমরা শুরু করব লম্ব বৃত্তাকার শঙ্কু। তবে তোমরা সাধারণত শঙ্কু বলে থাকো, কিন্তু শঙ্কু নয়, লম্ব বৃত্তাকার শঙ্কু। কেন শঙ্কুকে আমরা লম্ব বৃত্তাকার বলছি আজকের বিষয়ে সেটা আলোচনা করব। তো শঙ্কু বিষয়ে জানার জন্য প্রথমে একটা শঙ্কুর ছবি আঁকবো। তো শঙ্কুর ছবি আঁকার আগে শঙ্কুটা কোত্থেকে আসছে, কিভাবে হচ্ছে সেটা বোঝার জন্য আমি একটা সমকোণী ত্রিভুজের ছবি আঁকবো। কি ছবি? সমকোণী ত্রিভুজ। দেখো, সমকোণী ত্রিভুজে ডট ডট করলাম এই কারণে, এটা সমকোণী ত্রিভুজের উচ্চতাটা, আর এটা হলো ভূমি। ঠিক আছে, এবার এটা আমি বাড়িয়ে দিলাম, এটা হলো আমাদের অতিভুজ। ঠিক আছে, এইটা 90 ডিগ্রি। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি। সমকোণী ত্রিভুজে যেটা লম্ব সেটাকে ডট ডট করেছি, আর যেটা ভূমি সেটাকে ডটে দিয়েছি, আর অতিভুজটাকে আমি টেনে দিয়েছি। এবার সমকোণী ত্রিভুজের এই যে লম্বটা সেটাকে এক জায়গায় ফিক্সড রাখবো, অর্থাৎ এক জায়গায় আটকে রাখবো। এবার অতিভুজটাকে আমি কি করব, ধরে কি করব, পুরো এক পাক ঘুরিয়ে আনবো। মানে ত্রিভুজটাকে আমি এক পাক, মানে পুরো 360 ডিগ্রি কোণে আমি ঘোরাচ্ছি। ঘোরালে কেমন দেখতে হবে? দেখো, দেখতে হবে এরকম এরকম একটা জায়গা নেবে, এবং এই বাহুটা এইদিকে যেমন আছে তেমনি এইদিকেও চলে আসবে। দেখো, এই যে তুমি ঘোরালে, দেখো একটা শঙ্কু উৎপন্ন হলো। দেখো, এটা একটা শঙ্কু হয়ে গেল। ঠিক আছে, শঙ্কু হয়ে গেল। এবার আমি ব্যাপারটাকে একটু বলবো যে অ্যাকচুয়ালি আমি কী করলাম। ঠিক আছে, আমি একটু নামকরণ করে দিই বোঝার সুবিধা অর্থে। প্রথমে আমি এ ও বি একটা সমকোণী ত্রিভুজ নিয়েছিলাম। ঠিক আছে, সেই সমকোণী ত্রিভুজের একটা লম্বকে একই রেখে বা এক জায়গায় আটকে রেখে ও বি অতিভুজটাকে পুরো 360 ডিগ্রি ঘোরালাম, ঘুরিয়ে আমি শঙ্কু পেলাম, তাই তো? এবার আমি এই ব্যাপারটা শঙ্কুর সংজ্ঞাতে উল্লেখ করব। কিভাবে লিখব? শঙ্কু কাকে বলে সেটা লিখছি আগে। লিখে নাও, সমকোণী ত্রিভুজের একটি বাহুকে অক্ষ ধরে, সমকোণী ত্রিভুজের একটি বাহুকে অক্ষ ধরে, মানে ও এর কথা বলছি, অক্ষ ধরে ত্রিভুজটিকে 360 ডিগ্রি কোণে ঘোরালে, 360 ডিগ্রি কোণে ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় বা তৈরি হয় তাকে লম্ব বৃত্তাকার শঙ্কু বলে। কেন লম্ব বৃত্তাকার শঙ্কু বলা হলো? কারণ এই যে তুমি অক্ষটা নিয়েছো আর এই যে তুমি ভূমিটা নিয়েছো, মানে আমি বলছি যে ও বি আর ও এ, এদের মাঝখানে দেখো সমকোণ। এইটা সমকোণ থাকার জন্য যে শঙ্কুটা উৎপন্ন হলো সেটা লম্ব বৃত্তাকার শঙ্কু হয়ে গেল। ঠিক আছে, এটা লম্ব বৃত্তাকার শঙ্কু। আমি এবার কিভাবে হয়েছে নামকরণ দিয়ে একটু ব্যাখ্যা করে দিই। চিত্রে এ ও বি সমকোণী ত্রিভুজের ও বিন্দু, সংক্ষেপে লিখি, চিত্রে বানানটা, চিত্রে এ ও বি সমকোণী ত্রিভুজের এ ও মানে এইকে স্থির রেখে
মানে যেটা আমি মুখে বলেছিলাম সেটা লিখে দিচ্ছি। এওকে স্থির রেখে এ বিকে 360 ডিগ্রি কোণে ঘোরানো হয়েছে। ঠিক আছে, তাহলে শঙ্কুটা উৎপন্ন হলো। এবার উদাহরণ, যে এই ধরনের ছবি আমরা কি পাবো, কি ধরনের বাস্তবে কি ধরনের জিনিস আছে যারা এরকম দেখতে। আচ্ছা, প্রথমে যে উদাহরণটা আমাদের মাথায় আসে সেটা হলো, সবাই আমরা আইসক্রিম খাই। আইসক্রিমের কোণ, আইসক্রিমের কোণ, দেখবে অনেকে কোন আইসক্রিম খেতে ভালোবাসে, সে আইসক্রিমের কোণটা কিন্তু পুরো শঙ্কুর মতো দেখতে হয়। 2 নম্বর উদাহরণ হিসেবে সবচেয়ে যেটা মাথায় আসছে সেটা হলো, আমরা সবাই ঝালমুড়ি খাই, ঝালমুড়ির ঠোঙা। ঝালমুড়ির ঠোঙা, ঠোঙা বানান নিশ্চয়ই এটাই হবে। আচ্ছা, 3 নম্বর যে উদাহরণটা আসছে বরের টোপর, এটা আমরা সবাই দেখেছি, বরের টোপর। এগুলো হলো তোমার সবই শঙ্কুর উদাহরণ, বাস্তবিক উদাহরণ, মানে যে জিনিসগুলো এইরকম দেখতে। তাহলে শঙ্কু ব্যাপারটা কি আমরা শুরুতে সেটা কিছুটা হলেও বুঝলাম, যে কি না, একটা প্রথমে তোমাকে শঙ্কুর জন্য একটা সমকোণী ত্রিভুজ ভাবতে হবে। যে সমকোণী ত্রিভুজের একটা বাহুকে স্থির রেখে বা আটকে রেখে অতিভুজটাকে যখন তুমি 360 ডিগ্রি কোণে ঘোরাবে, ঠিক আছে, অতিভুজটাকে যখন তুমি 360 ডিগ্রি কোণে ঘোরাবে তখন একটা শঙ্কু উৎপন্ন হবে। সেটা আমি এখানে বলে দিয়েছি, শঙ্কু সংজ্ঞাতে সেটা বলেছি, উল্লেখ করেছি এবং সেটা বুঝিয়েও দিয়েছি, এবং উদাহরণ দিয়ে এই ছবির সঙ্গে বাস্তবে কী ধরনের জিনিসের মিল আছে তার উদাহরণ আমরা নিলাম। এবার আমরা চলে যাব পরের পার্টে। পরের পার্টে আমরা যেটা বুঝে নেব সেটা হলো, এই লম্ব বৃত্তাকার শঙ্কু আর এই সাধারণ শঙ্কুর মধ্যে পার্থক্যটা কোথায়। এটা হলো তোমার সাধারণ শঙ্কু, আর এটা হলো লম্ব বৃত্তাকার শঙ্কু। একটু পার্থক্যটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। যদিও আমাদের পাঠ্য বিষয়ে এই লম্ব বৃত্তাকার শঙ্কুর উল্লেখ আছে, সাধারণ শঙ্কু যেটা তার উপর কোনো অঙ্ক নেই, তবু আমরা একটু বুঝে নেব। দেখো, লম্ব বৃত্তাকার এই যে সাধারণ শঙ্কু আছে, সাধারণ শঙ্কু বলতে আমরা যেটা বুঝি সেটা হলো লম্ব হয় না। যেমন কি, ধরো আমি একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজটা সমকোণী নিলাম না, এরকম একটা ত্রিভুজ নিলাম, দেখো এটা কিন্তু সমকোণ না, এটা কিন্তু সমকোণ না। এবার এই অবস্থাতে এই বাহুটাকে কেউ যদি স্থির রেখে, এটা ডটেড করে দিই, এই বাহুটাকে যদি স্থির রেখে, এই ডটেড লাইনটাকে যদি স্থির রেখে কেউ যদি এই বাহুটাকে, এটা কিন্তু অতিভুজ নয় কারণ এটা 90 ডিগ্রি নয়, তো অতিভুজ নয়, এই বাহুটাকে যদি পুরো 360 ডিগ্রি কোণে ঘোরায়, সেও কিন্তু শঙ্কু পাবে, সেও কিন্তু শঙ্কুটা ঠিকমতো আঁকতে পারছি না, হ্যাঁ, সেও কিন্তু শঙ্কু পাবে, কিন্তু এই শঙ্কুটা লম্ব বৃত্তাকার শঙ্কু হবে না, যা সাধারণ শঙ্কু হবে। ঠিক আছে, কিন্তু লম্ব বৃত্তাকার শঙ্কু হতে গেলে কি হতে হবে না, এইটাকে পুরো লম্ব হতে হবে, এইটা এইভাবে থাকতে হবে আর এইটাকে এইভাবে থাকতে হবে, মানে এটাকে 90 ডিগ্রি হতে হবে। এবার তুমি এটাকে রোটেট করাও, 360 ডিগ্রিতে ঘোরাও, তাহলে দেখো তুমি একটা কি শঙ্কু পাচ্ছ, লম্ব বৃত্তাকার শঙ্কু পাচ্ছ। তাহলে সাধারণ শঙ্কুতে এটা 90 ডিগ্রি কোণ হয় না, আর এইটাতে এটা 90 ডিগ্রি কোণ হয়, এটাই পার্থক্য। এবার আমরা চলে যাব পরের পার্টে।
পরের পাঠে আমরা শঙ্কু ক ধরনের সেটা আলোচনা করব। শঙ্কু দুই ধরনের, শঙ্কু কিন্তু দু ধরনের হয়, ঠিক আছে, দু ধরনের শঙ্কু হয়। এক মুখ খোলা, এক মুখ খোলা শঙ্কু, এক মুখ খোলা শঙ্কু। আচ্ছা, এক মুখ খোলা শঙ্কু মানে কি, একটা শঙ্কু, তা শঙ্কু এরকম দেখছো তো, জাস্ট আর আমি অক্ষটা রাখছি না, জাস্ট শঙ্কুটা আঁকলাম। এই যে শঙ্কুটা আমি এঁকেছি তার তো নিচের দিকে একটা মুখ আছে, এটা তো বৃত্তাকার মুখ আছে, এই মুখটা খোলা। যেমন কি ঝালমুড়ির প্যাকেট, বরের টোপর, এটা তো খোলা থাকে তবে তো ওটা মাথায় ঢুকবে, বা ঝালমুড়ি এটা খোলা থাকে তবে তো মুড়িটা ভেতরে ঢুকবে, যদিও উল্টো থাকে ওটা, ঝালমুড়িটা উল্টো দেখতে হয়, তাকে শঙ্কু এটাও দেখতে হয়। হ্যাঁ, যেমন ঝালমুড়ি নিশ্চয়ই নিচের দিকে মুখ থাকে না, তাহলে মুড়ি সব পড়ে যাবে, এরকম দেখতে হবে, উপর দিকে মুখ হবে, তার ঝালমুড়ি। তা ঝালমুড়ির প্যাকেট বা তুমি বরের টোপের কথা, এগুলো কিন্তু এক মুখ খোলা থাকে, তাহলে এক মুখ খোলা। আচ্ছা, এক মুখ খোলা শঙ্কুর ক্ষেত্রে তল সংখ্যা কটা হচ্ছে, একটাই তল, সেটা হলো এই বক্র। দেখো ঠোঙার চারপাশে যে কাগজটা সেটাই কিন্তু ঠোঙার তল, কিন্তু সেটা যেহেতু বাঁকা সেই জন্য বক্রতল। তাহলে এক মুখ খোলা শঙ্কুর একটি তল, কটা তল, একটি তল, এবং সেটি বক্রতল। তাহলে এক মুখ খোলা শঙ্কু পেলাম, সে একটি তল হবে এবং সেটি বক্রতল। উদাহরণে কে আসছে, বরের টোপর, যে উদাহরণগুলো আগে নিয়েছিলাম সেগুলো পর থেকে চলে আসছে, বরের টোপর, ঝালমুড়ির ঠোঙা, এগুলো চলে আসছে। এবার 2 নম্বর পয়েন্টে যেটা যাব, এক মুখ বন্ধ শঙ্কু। তাহলে দেখো এবার যে শঙ্কুটা আমি আঁকবো, এই যে শঙ্কুটা আঁকলাম, শঙ্কুটা এই মুখটা কিন্তু বন্ধ, হতেই পারে বন্ধ, তোমরা বন্ধ শঙ্কু স্কুলের ক্লাসরুমে দেখে থাকবে। ভাবো এই শঙ্কুটা যদি আমি কাঠ দিয়ে বানাই, কাঠ মানে পুরো সলিড কাঠ, মানে ভেতরে পুরো কাঠ ভর্তি, বা আমি ধরো মাটি দিয়ে যদি বানাই, মাটি দিয়ে শঙ্কুটা যদি বানাই, তাহলে নিচটা তো পুরো মাটি দিয়ে ভর্তি, তার মানে এই তলটাও তো বন্ধ থাকছে সেক্ষেত্রে। বা তোমরা ভেবে দেখো, যখন আইসক্রিমটা তোমরা কেনো, মানে কোন আইসক্রিম যখন কেনো, সেই কোন আইসক্রিমে যখন আইসক্রিমটা ভর্তি থাকে তখন উপরের ঠোঙাটা কিন্তু একটা কাগজ দিয়ে বন্ধ থাকে, তাই তো। সেক্ষেত্রে তুমি শঙ্কুটা কি ভাববে, যে এক মুখ বন্ধ শঙ্কু, তাই তো, এক মুখ বন্ধ শঙ্কু, মানে একটাই মুখ, সেটা বন্ধ যাতে আইসক্রিমটা না গলে যায়। তাহলে তাহলে এক্ষেত্রে কটা তল, তাহলে আগে যেটা বক্রতল ছিল তার পাশে সেটা তো থাকবেই, সঙ্গে নিচে একটা তল যোগ হয়ে গেল, তাহলে এর 2টি তল এবং একটি বক্রতল, একটি সমতল, নিচেটা সমতল, ঠিক আছে, নিচেটা তো পুরো বৃত্ত, নিচেটা ওই জন্য সমতল, আর উপরটা বক্রতল। এর উদাহরণ বলবে যে আইসক্রিমের কোণ, আইসক্রিমের কোণ, আইসক্রিমের কোণ বলতে আমরা একদম কেনা অবস্থাটা বুঝি, সেটা কিন্তু আইসক্রিমের কোণটা কিন্তু এক মুখ বন্ধ থাকে, ঠিক আছে, সেই জন্য ও 2টো তল হয়ে যায়, একটা হলো বক্রতল আর একটা হলো সমতল। তাহলে আমরা শঙ্কু 2 ধরনের সেটা জানলাম। এবার আমরা পরের পার্টে চলে যাব। পরের পার্টে আমরা
শঙ্কুর বিভিন্ন অংশের সঙ্গে পরিচিতি হব। পরের পাঠে আমরা কি শিখব না লম্ব বৃত্তাকার শঙ্কু। আমরা যখন সিলেবাসে ঢুকে গেছি লম্ব বৃত্তাকার শঙ্কু, লম্ব বৃত্তাকার শঙ্কুর বিভিন্ন অংশ, লম্ব বৃত্তাকার শঙ্কুর বিভিন্ন অংশ সম্বন্ধে এবার আমরা জানব। কিভাবে জানবো না একটা লম্ব বৃত্তাকার শঙ্কু এঁকে নিই। এতটা মুখটা এতটা করে আঁকবো না, একটু খাড়া আঁকি। শঙ্কুটা ঠিকঠাক আঁকতে হয়তো পারছি না, যাই হোক। এই শঙ্কুর এটা অক্ষ ছিল, মনে করো এই অক্ষ তো এখন তুমি জানো না, এটা একটা রেখা ছিল। অবশ্যই একটু এভাবে আঁকবো না, একটু দাঁড়াও, ঠিক আঁকাটা ঠিকঠাক হচ্ছে না। এবার শঙ্কুটা আমি আঁকছি, এটা স্কেল দিয়ে অক্ষটা টানবো। এবার এটাকে ভূমিটাকে নিই, এদিকে যতটা থাকবে এদিকে ততটাই আসবে। এবার এটাকে সুন্দর করে একটা সার্কেল করে দিই। এবার উপরের সঙ্গে আমরা যোগ করে দিই। ঠিক আছে, আমরা শঙ্কু পেলাম। এবার এই যে শঙ্কুটা পেলাম, এই শঙ্কুর বিভিন্ন অংশের সঙ্গে আমরা পরিচিত হব। তো নাম দিয়ে দিই, এটা এ, এটা ও, এটা বি, আর এটা ধরো আমি সি জায়গায় পেলাম। ঠিক আছে, বিভিন্ন পরিচিতি বলতে কি, প্রথম পরিচিতি করব এই যে ও এ রেখাটা, এই যে ও এ রেখা এটাকে কি বলে। এই ও এ রেখা যেটা কিনা আমরা স্থির রেখে আমরা এ বি রেখাটাকে ঘুরিয়েছিলাম, মনে করো, সেটা আমি প্রথমে আলোচনা করেছি। এই যে স্থির রেখাটা এটাকে কি বলে, এটাকে বলে অক্ষ। একটু লিখে দেবো কিনা ভাবছি, এইভাবে লেখো, প্রথম পয়েন্টে লেখো, প্রথম লেখো অক্ষ। অক্ষ, অক্ষ কাকে বলে, এও স্থির সরল রেখাটিকে শঙ্কুর অক্ষ বলে। এক নম্বর হলো। দু নম্বর কি, ভূমিতল। ভূমিতলটা কি না, এই যে তুমি নিচে যে একটা বৃত্তাকার যে তল পেয়েছো না, যেটা ওটা নিচে ভূমিতে, তাই এটাকে ভূমিতল বলা হয়। নিচের বৃত্তাকার তলকে ভূমিতল বলে। আচ্ছা, এবার 3 নম্বর, তাহলে অক্ষ জানলে, ভূমিতল জানলে, এবার 3 নম্বর শীর্ষবিন্দু। ইংলিশ টার্মগুলো আর লিখছি না, শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু কোনগুলো, যে উপরের যে বিন্দুটা একদম টপে যে বিন্দুটা থাকে, যে বিন্দু থেকে সব রেখাগুলো এসছে দেখো, সেটাকে শীর্ষবিন্দু বলে। এ বিন্দুকে শীর্ষবিন্দু বলে।
4 নম্বর পয়েন্ট হিসাবে যেটা আসবে সেটা হলো উচ্চতা। আচ্ছা, উচ্চতা বা ভূমির ব্যাসার্ধ, আচ্ছা উচ্চতাই হোক। উচ্চতা, উচ্চতা কোনটা না, এই যে শীর্ষবিন্দু থেকে ভূমির যে দূরত্ব, শীর্ষবিন্দু থেকে ভূমিতলের লম্ব দূরত্ব কে উচ্চতা বলে, যা এইচ, স্মল লেটার এইচ, ঠিক আছে, যা স্মল লেটার এইচ, যা এইচ দ্বারা চিহ্নিত করা হয়। এরা এইচ দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে। অর্থাৎ এও যেটা কিনা অক্ষ ছিল, সেই অক্ষের দৈর্ঘ্যটাই হলো এইচ, তাই তো। যেটা আমাদের অক্ষ ছিল না এও, সেই এও কে অক্ষ বলে, মানে সরল রেখাটাকে অক্ষ বলে, আর ওই সরল রেখাটার মানে সরল রেখাংশের দৈর্ঘ্যটাকে উচ্চতা বলে, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এই যে একটা উচ্চতা একটা পরিমাপ, সেই জন্য একটা একক থাকবে। আচ্ছা, একটা জিনিস ছেড়ে গেছিলাম, সেটা হলো তোমার ভূমির ব্যাসার্ধ। ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ বলতে বুঝতেই পেরেছো, তবু একটু লিখে দিতে হবে আমাকে। ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ কোনটা বলো তো? এই যে তুমি ভূমি তো পেয়েছো না, বৃত্তাকার ভূমি, তার যে ব্যাসার্ধ, সেটাই ভূমির ব্যাসার্ধ। তাহলে কি বলবো, ভূমিতল তো চিনে গেছো, ভূমিতলের ব্যাসার্ধ, ভূমিতলের ব্যাসার্ধকে আর দ্বারা চিহ্নিত করা হয়, আর দ্বারা, স্মল লেটার আর দ্বারা চিহ্নিত করা হয়। আচ্ছা, আর 6 নম্বরে যেটা জানবো, আর একটা জিনিস বাকি, ওই জন্য নিচে লিখে দিচ্ছি, সেটা হলো তির্যক উচ্চতা। তির্যক উচ্চতা, এইটা আমাদের কাছে একদম নতুন। শঙ্কুর দুটো উচ্চতা, একটা হলো এইটা, দেখো এইটা এইচ, আমি এখানে চিহ্নিত করছি, ঠিক আছে, এইটা এইচ, এইটা আর, মানে এখানে ও থেকে সি পর্যন্ত এটা আর, এ থেকে ও পর্যন্ত এটা এইচ, আর এল কোনটা জানো তো? এল হলো, ছবি দেখতে পাচ্ছ, এ থেকে সি পর্যন্ত, এ থেকে সি পর্যন্ত এটা হলো তোমার এল, তির্যক উচ্চতা। তাহলে তির্যক উচ্চতা মানে কাকে বলবো? বলবো যে সমকোণী ত্রিভুজের অতিভুজ ছিল না, যখন আমরা শঙ্কুটা আঁকতাম, এটা সমকোণী ত্রিভুজের এই যে এ বি, এটা অতিভুজ ছিল তো, এ বি আর এসি তো ইকুয়াল, এই এ বি অতিভুজ ছিল, সেই অতিভুজের দৈর্ঘ্যটাকে, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্যকে তির্যক উচ্চতা, ও অতিভুজকে তির্যক উচ্চতা। তাহলে এ বি এসি সমান এল একক, এটা এল দ্বারা চিহ্নিত করা, আমি আর লিখিনি, নিচে ধরছে না, এল দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে। তাহলে তির্যক উচ্চতা হয়ে গেল। আর একটা জিনিস যেটা আমাদের হয়তো
সিলেবাসে নেই, আমি জাস্ট মনে পড়লো বলে আমি লিখে দিই। 7 নম্বর, সেটা হলো অর্ধ শিরোকোণ। অর্ধ শিরোকোণ, ঠিক আছে, অর্ধ শিরোকোণ। এর ইংলিশটা সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল, ইংলিশটাও মনে রেখো, সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। কোনটা বলো তো? আমি এটা শঙ্কু একে বুঝিয়ে দিচ্ছি, ওই শঙ্কুটা ঘেঁটে গেছে তো ওখানে আর দেখাতে পাচ্ছি না। ধরো এটা শঙ্কু, তো এটা অক্ষ, তো এই যে কোণটা, এই যে কোণটা, এই যে ছোট্ট একটা কোণ, এটাকে বলা হয় সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। জাস্ট এইটুকু মনে রেখো, যে পারবে মনে রাখে, এটা আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে। তাহলে আমরা শঙ্কুর বিভিন্ন অংশের সঙ্গে পরিচিত হলাম। কি কি শিখলাম? প্রথমে অক্ষ শিখলাম, তারপর ভূমিতল শিখলাম। অক্ষ বলতে এওটা, ভূমিতল বলতে নিচের যেটা ভূমি বৃত্তাকার ভূমিতল, শীর্ষবিন্দু বলতে উপরের যে বিন্দুটা যেখান থেকে সবগুলো বাহু এসছে, এ বিন্দুটা, সেটা হলো শীর্ষতল। তারপর উচ্চতা, মানে তোমার অক্ষের যে দৈর্ঘ্য বা শীর্ষবিন্দু থেকে ভূমিতলের যে দূরত্ব, সেটা উচ্চতা। তারপরে তাকে এইচ দ্বারা চিহ্নিত করা হয়। তাহলে ভূমিতলের ব্যাসার্ধ, যেটা আর দ্বারা চিহ্নিত করা হয়। তারপরে তির্যক উচ্চতা বা স্লাইড অ্যাঙ্গেল বলে, সেটা শিখলাম। আর সর্বশেষ শিখলাম অর্ধ শিরোকোণ বা যেটা সেমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এই জিনিসগুলো আমরা কিন্তু শিখলাম, অর্থাৎ একটা শঙ্কুর বিভিন্ন যে অংশ তার সঙ্গে আমরা পরিচিতি হলাম। এবার এই বিভিন্ন অংশগুলো পরিচিতি লাভ করার পর এই যে এইচ পেলাম, আচ্ছা এটা এল দ্বারা চিহ্ন, হয় এইচ, এই যে আর, এই যে এল, এই যে তিনটে জিনিস, মেন জিনিস, উচ্চতা, ভূমির ব্যাসার্ধ আর তির্যক উচ্চতা। এবার আমরা পরের অংশে, পরের পার্টে আমরা এই তিনটের মধ্যে সম্পর্ক স্থাপন করব, ঠিক আছে। তারপর আমরা সূত্র দিয়ে থিওরি ক্লাসটা শেষ করব। তাহলে আর একটুখানি বাকি, একটু ধৈর্য ধরে তোমরা ভিডিওটা দেখো। আচ্ছা, এবার পরের পার্টে চলে এলাম। উচ্চতা, তির্যক উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক, অর্থাৎ উচ্চতা মানে এল, তির্যক উচ্চতা মানে এল, আর ভূমির ব্যাসার্ধ মানে আর। এইচ, এল, আর এর মধ্যে সম্পর্ক। দেখো ব্যাপারটা, এই সম্পর্কটা বোঝার জন্য শঙ্কুর উৎপত্তি স্থলটা বুঝতে হবে। উৎপত্তি স্থল বলতে প্রথমে মনে করো শঙ্কু আঁকার আগে আমরা এরকম একটা সমকোণী ত্রিভুজ এঁকেছিলাম, মনে পড়ছে? সেই সমকোণী ত্রিভুজের এই অংশটাকে ঘুরিয়ে আমরা কিন্তু শঙ্কুটা পেয়েছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে। এই যে সমকোণী ত্রিভুজ, আর একটু আমি ফেয়ার করে আঁকছি। এই যে সমকোণী ত্রিভুজটা আমরা প্রথমে এঁকে নিয়েছিলাম, এই সমকোণী ত্রিভুজের কিন্তু এই ডিস্টেন্সটা হয়েছে পরবর্তীকালে শঙ্কুর উচ্চতা, তাই না? তাই তো, এই যে বলতে এইটুকু বোঝায়। আর এই যে ডিস্টেন্সটা, এটাই কিন্তু পরবর্তীকালে হয়েছে শঙ্কুর তির্যক উচ্চতা। আর নিচের যে অংশটা আর, এইটা হয়েছে কিন্তু শঙ্কুর ভূমির ব্যাসার্ধ। তার মানে শঙ্কুর যে তিনটে জিনিস, একটা হলো এইচ, একটা হলো এল, আর একটা হলো আর, এই তিনটে কিন্তু গিয়েছে এই সমকোণী ত্রিভুজ থেকে। আর আমরা জানি যে সমকোণী ত্রিভুজ হলে তাদের কিন্তু এই তিনটে বাহুর মধ্যে একটা পিথাগোরাসের সূত্র হয়, তাই তো? তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে, তাহলে পিথাগোরাসের সূত্রানুসারে কি পাচ্ছি? এইচে, মানে আমি একটু লিখেই করি, লম্ব তার স্কোয়ার, ভূমি তার স্কোয়ার সমান অতিভুজ তার স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি? লম্ব বলতে এইচ, এইচের স্কোয়ার, ভূমি মানে আর, আর এল। এইটাই হলো এদের মধ্যে সম্পর্ক, তোমরা মনে রাখবে। এই সম্পর্কটা আমরা কীভাবে অ্যাপ্লাই করব? এই সম্পর্কটা আমাদের কোথায় লাগবে? ধরো তুমি পরের অঙ্ক করছো, তোমার এল প্রয়োজন, এল এর মান প্রয়োজন, কিন্তু বইতে কোশ্চেনে এইচের মান আর আর এর মান দেওয়া আছে, তখন তোমাকে এই দুটোকে স্কোয়ার করে যোগ করে এল এর মানটা বের করে নিতে হবে।
উল্টোটাও হতে পারে। ধরো এল এর মান দেওয়া আছে আর আর এর মান দেওয়া আছে, তোমার অঙ্ক করতে গিয়ে এইচ প্রয়োজন, তখন এল আর আর এর মান বসিয়ে এইচ এর মানটা বের করে নিতে হবে। অর্থাৎ যেটা তোমার প্রয়োজন সেটা যদি না থাকে, দেওয়া থাকে, বাকি দুটো যদি দেওয়া থাকে, এই সূত্রটা ব্যবহার করে তোমাকে কিন্তু সেই মানটা যেটা তোমার প্রয়োজন সেটা তোমাকে বের করে নিতে হবে। তাহলে ব্যাপারটা মোটামুটি বোঝা গেল। তাহলে এই হলো এইচ এল আর এর মধ্যে সম্পর্ক। এবার আমরা সূত্রে চলে যাব। একদম ভিডিওর শেষ প্রান্তে আমরা এসে গেছি, আর কটা সূত্র লিখে আমাদের থিওরিটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? সূত্রের প্রথমে কি কোন সূত্রটা আসবে? প্রথমে আসবে পার্শ্বতল। তোমরা জানো যে সূত্র পার্শ্বতল হয়, সমগ্রতল হয় আর আয়তন হয়, এই তিনটে তো সূত্র হয়। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, তাহলে অবশ্যই লম্ব বৃত্তাকার শঙ্কু, আমি একবার লিখে দিই, লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের, লম্ব বৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান আচ্ছা পার্শ্বতলের ক্ষেত্রফল। দেখো পার্শ্বতল, আমি একটু ছবি এঁকে ব্যাপারটাকে একটু পাশে দেখিয়ে দিই যে পার্শ্বতল বলতে কোনটা। তোমরা জানো, এতক্ষণে বুঝে গেছো, একদম শঙ্কুটা ভালো আঁকা হচ্ছে। আচ্ছা, শঙ্কুর পার্শ্বতল বলতে এই পারের অংশটা আর এই পারের অংশটা, এটা কিন্তু পুরো সার্কেল। মানে তুমি ভাবো যখন তুমি মুড়ি খাও, কোন করে যখন মুড়ি খাও, দোকানদার যখন দেয়, পাশে পুরোটা যে কাগজের অংশটা, ঠিক আছে, ওই কাগজের অংশটা কিন্তু পার্শ্বতল। পার্শ্বতলের ক্ষেত্রফল কীভাবে আসছে একটু লিখে লিখে করি। হাফ ইন্টু ভূমির পরিধি, হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু উচ্চতা, তির্যক উচ্চতা। হাফ ইন্টু ভূমির পরিধি ইন্টু তির্যক উচ্চতা, এইভাবে ব্যাপারটা আসছে হাফ। আচ্ছা, ভূমির পরিধি বলতে 2πr আর তির্যক উচ্চতা এল, 2 কেটে গেলে πr/l। দেখো যারা পারবে তারা পুরোটা মনে রাখবে। পুরোটা মনে রাখার কারণ আছে, অনেক সময় অঙ্কে ইচ্ছাকৃতভাবে ভূমির পরিধি দেয়, তির্যক উচ্চতা দিয়ে তোমাকে অঙ্কটা করতে বলবে, তখন তুমি এই কথাটা লিখে অঙ্ক হয়ে যাবে। আর অনেক সময় অঙ্কে r/l দিয়ে অঙ্কটা করতে বলে, তখন এই সূত্রটা, মানে তিনটেই কিন্তু সূত্র কিভাবে এসে পুরো দেখিয়ে দেওয়া হলো। যে পারবে পুরোটা মনে রাখবে, আর যে পারবে না লাস্টে শুধু πr/l এইটুকু মনে রাখবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা পেলাম πr/l। যেহেতু এটা ক্ষেত্র, বর্গ একক লিখতে কিন্তু ভুলবে না। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট, লম্ব বৃত্তাকার, আমি বারবার কেন লিখছি তোমাদেরও লেখা অভ্যেস হয়ে যাবে। লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? পার্শ্বতলের ক্ষেত্রফলের সঙ্গে, মানে পার্শ্বতলের ক্ষেত্রফল যেটা একটু আগে আমরা শিখলাম, তার সঙ্গে ভূমিতলের ক্ষেত্রফলটা যোগ হবে। দেখো পার্শ্বতলের ক্ষেত্রফল একটু আগে শিখলাম πr/l, আর ভূমিতলের ক্ষেত্রফল মানে নিচে বৃত্ত তো πr², যেহেতু বৃত্ত তাহলে πr²। তাহলে এই দুটোকে যোগ করে দেবো। দেখো πr কমন নেব, l + r, আর অবশ্যই বর্গ একক। তার 2 নম্বর সূত্র হলো। এবার 3 নম্বর, মানে এটা লাস্ট সূত্র, 3টে করে সূত্র হয় তোমরা জানো। আয়তন, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন সমান,
দেখো আয়তন সবসময় হয় কি, এটা শঙ্কুর ক্ষেত্রে তো 1/3 ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, মানে জাস্ট উচ্চতা, তির্যক উচ্চতা না, শুধু উচ্চতা। 1/3 ভূমির ক্ষেত্রফল তো পাই আর স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এটা পাশাপাশি লিখলে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার এককটা কিন্তু বর্গ একক লিখলে কিন্তু হবে না, এককটা তোমাদেরকে লিখতে হবে ঘন একক, যেহেতু আয়তন। তাহলে আমাদের মোট 4টে সূত্র হয়ে গেল, কিন্তু এইখানে 3টে আগে এইচ আর এল এর মধ্যে সম্পর্ক, ওটা একটা সূত্র। তাহলে মোট 4টে সূত্র কিন্তু এই শঙ্কু থেকে আলোচনা করলাম। এই শঙ্কুর এই সূত্র আর শঙ্কুটাকে বুঝে নিতে হবে, অঙ্ক পারবে, তবে যদি তুমি শঙ্কুটা আরও ভালো করে বোঝো তাহলে কিন্তু আরও ভালো অঙ্ক পারবে, বা তোমার ইন্টারেস্টটা বাড়বে, শঙ্কুর প্রতি তোমার একটা ইন্টারেস্টটা আসবে, তখন অঙ্ক করতে আরও ভালো লাগবে। ঠিক আছে, তাহলে আগে তোমরা ভালো করে থিওরি পার্টটা ভালো করে বুঝে নাও, সূত্রগুলো তোমরা মনে রাখার চেষ্টা করো, তারপর আমরা পরের ভিডিওতে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব। আজ তাহলে এই পর্যন্ত, ওকে বাই।